সেকশন 141 141 141-এ আনলফুল অ্যাসেম্বলি দাদা 120-এর খ কি লাগবে না? আপনি তো আগে ওই না যে না দিতেছেন প্রশ্ন। লাগবে না। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা 141 দাদা 120-এর দাদা স্বাস্থ্য খারাপ লাগলে বন্ধ রাখেন। না 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 সমস্যা নেই। আচ্ছা 141 আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। আচ্ছা এখানে যেটা বলছে যে প্রথমত যে আনলফুল, ওদিকে যাও, ভালো করে কথা বলো, ওদিকে যাও, একটু মিউট করে রাখি সবাই। আচ্ছা কথা বলো। এই আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হওয়ার জন্য মেম্বার কতজন লাগবে? 5 জন কমপক্ষে 5 জন। সর্বনিম্ন। তো এখন এই 5 জন ব্যক্তি কি কাজ করলে এই 5 জন ব্যক্তি বা 5 জন ব্যক্তির বেশি ব্যক্তি, মানে 5 জনের বেশি ব্যক্তি কি কাজ করলে সেই কাজটি একটা বেআইনি সমাবেশে রূপ নিবে বা সেই কাজটি অপরাধমূলক একটা কাজ হয়ে যাবে। এবং এই 5 জন ব্যক্তিকে, মানে 5 জন বা 5 জনের বেশি ব্যক্তিকে অবশ্যই কাজ করতে হবে কমন অবজেক্ট বাস্তবায়নে। 149 ধারাতে যে কমন অবজেক্ট প্রিন্সিপাল রয়েছে, সাধারণ উদ্দেশ্য নীতি রয়েছে, সেই সাধারণ কমন অবজেক্ট দ্যাট মিন্স সেম ইন্টেনশন, সেম অবজেক্ট, সবার উদ্দেশ্য একটাই যে ওই বাড়িতে আগুন লাগাবে। সেখানে 20 জন লোক আছে, 20 জনের একটাই উদ্দেশ্য ওই বাড়িতে আগুন লাগাবে। আচ্ছা তো তার মানে কমন অবজেক্ট বাস্তবায়নে যখন 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি কাজ করবে, সেটা হয়ে যাবে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ। অর্থাৎ প্রথমত 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি যখন একত্রে জড়ো হয়, সেটাকে আমরা বলি অ্যাসেম্বলি, সেটাকে আমরা বলি সমাবেশ। সে সমাবেশটা যখন কমন অবজেক্ট বাস্তবায়নে কাজ করবে, তখন আমরা সেটাকে বলি আনলফুল অ্যাসেম্বলি। মানে প্রথমত থাকে লফুল অ্যাসেম্বলি, পরে হয়ে যায় আনলফুল অ্যাসেম্বলি। কারণ হচ্ছে 141 ধারাতে যেই 5টি কমন অবজেক্টের কথা বলা হয়েছে, সেই কমন অবজেক্ট বাস্তবায়নে 5 জন বা 5 জনের বেশি যখন কাজ করে থাকে। তাহলে এখানে 5টা ওয়ে কি কি বলছে? যেমন 5 জন লোক একত্রে মিলেমিশে প্ল্যান করলো যে ওই পাবলিক সার্ভেন্ট যে লফুল কাজ করে, পুলিশ অফিসার যে আইনানুগ কাজ করে, ওরা আমরা বাধা দিব। অথবা যে মনে করেন যে আদালতের রায়ের মাধ্যমে জমির দখল পাইছে বা জমিটা পাইছে, তাকে মনে করেন যে সেটার ভোগ দখলে যাইতে বাধা দিল। তাহলে এখানে 5টা পয়েন্টের কথা বলছে, পাঁচটা কমন অবজেক্টের কথা বলছে, যে 5টা কমন অবজেক্ট বাস্তবায়নে 5 জন বা 5 জনের বেশি একত্রিত হয়ে কাজটা সংঘটন করবে, সেটাকে আমরা বলতেছি আনলফুল অ্যাসেম্বলি। এখন আমরা আসি, এই 5টা পয়েন্ট কি বলা দরকার আছে? মনে হয় দরকার নাই। আচ্ছা প্রথম প্রশ্ন, এখন এখান থেকে আমাদেরকে পড়তে হবে 143, 141, 143, 144, 145। আচ্ছা আমরা একটু পড়ি। আর হচ্ছে এটার সাথে মিল রেখে হচ্ছে 149, 149, 149।
এখন কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন 1, আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে? আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে? একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে বা কিভাবে বেআইনি সমাবেশে পরিণত হয় এবং বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি কি? বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি কি? আমাদের নেক্সট প্রশ্ন, দাদা বেআইনি সমাবেশ কাকে বলে, তারপরে কি একটি বেআইনি সমাবেশ? একটি আইনি সমাবেশ মানে লফুল অ্যাসেম্বলি কিভাবে আনলফুল অ্যাসেম্বলিতে পরিণত হতে পারে? কিভাবে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে? দুই নম্বর প্রশ্ন, কতিপয় কমন অবজেক্ট না কতিপয় ব্যক্তি কর্তৃক কতিপয় ব্যক্তি দ্বারা কমন অবজেক্ট বাস্তবায়নই হলো আনলফুল অ্যাসেম্বলি। কতিপয় ব্যক্তি দ্বারা কতিপয় কমন অবজেক্ট বাস্তবায়নই হলো আনলফুল অ্যাসেম্বলি। এখানে কতিপয় ব্যক্তি বলতে 5 জন বা 5 জনের বেশি ব্যক্তি, আর কতিপয় কমন অবজেক্ট 141-এ যে 5টি অবজেক্টের কথা বলা হয়েছে। আলটিমেটলি আমাদের প্রশ্নের উত্তর কিন্তু ওইটাই, ঘুরে ফিরে, ঠিক না? প্রশ্নের উত্তর ওইটাই। আচ্ছা, এবার আমরা আসি আপনার 146, রায়োটিং বা দাঙ্গা। রায়োটিং বা দাঙ্গা কি? যখন একটা আনলফুল অ্যাসেম্বলি, প্রথমত একটা অ্যাসেম্বলি হলো, অ্যাসেম্বলি হওয়ার পরে সেটা আনলফুল অ্যাসেম্বলি হবে, সেই আনলফুল অ্যাসেম্বলি যদি কোনো ভায়োলেন্স সৃষ্টি করে, কোনো সংঘর্ষ সৃষ্টি করে, কোনো ফোর্স মানে কোনো উগ্রতা দেখায়, কোনো প্রকার শক্তি প্রদর্শন করে, সে আনলফুল অ্যাসেম্বলি হয়ে যায় দাঙ্গা বা রায়োট হয়ে যায়। এটা অবশ্য 146। তাহলে রায়োটিং কিভাবে আসতে পারে? রায়োটিং কাকে বলে? আনলফুল অ্যাসেম্বলি ও রায়োটিং এর মধ্যে পার্থক্য কি? আনলফুল অ্যাসেম্বলি ও রায়োটিং এর মধ্যে পার্থক্য কি? আনলফুল অ্যাসেম্বলি ও রায়োটিং এর মধ্যে পার্থক্য কি? এটা আমাদের এখান থেকে আর দরকার নাই। এবার আছে 161, 161, চ্যাপ্টার 9, 161। দাদা, হ্যাঁ, এই কতিপয় ব্যক্তিকে দ্বারা কমন অবজেক্ট বাস্তবায়ন হলো আনলফুল অ্যাসেম্বলি। কমন অবজেক্ট দাদা 149 ধারার ভিতরে কমন অবজেক্ট এইভাবে তো জানতাম মনে হয় নাকি দাদা এই জিনিসটা? না 149 ধারাতে কমন অবজেক্ট প্রিন্সিপালটা আছে। হ্যাঁ, মানে কমন অবজেক্ট বিষয়টা কি, যে সবার হচ্ছে সেম অবজেক্ট থাকবে। আমরা 10 জন মিলে একটা জায়গায় যাচ্ছি বিয়ে বাড়িতে, তো সবারই একটাই উদ্দেশ্য যে বিয়ে বাড়িতে গিয়ে মানে মাংস টাংস বেশি করে খাবে। তো এই যে দেখেন
সবার কিন্তু একই উদ্দেশ্য, ঠিক আছে? আবার যদি সবার যদি একই উদ্দেশ্য যে বিয়ে বাড়িতে গিয়ে ওই মেয়েটাকেই সবাই বিয়ে করবে, তো এই যে একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য 10 জন লোক গেছে, তো এটা হচ্ছে কমন অবজেক্ট। আমরা কয়েকজন বন্ধু মিলে একটা প্ল্যান, মানে বাস্তব ঘটনা, কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করছি যে এই মেয়েটাকে লাগবে বলতে এই মেয়েটাকে পটানো লাগবে। তো আমরা 6-7 জন ছিলাম। তো 6-7 জনের উদ্দেশ্য একটাই ছিল, এই মেয়েটাকে মানে যে পারে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই। সবাই ব্যর্থ হয়েছিলাম। আচ্ছা, পারলো কিনা দাদা? না কে চেষ্টা করে? ও সবাই ব্যর্থ। না সবাই ব্যর্থ। আরে ব্যর্থ মোরা কেন, আমরা তখন 2011 সালে মেয়ে এলো বাড়িওয়ালার মেয়ে, বুঝছেন, মানে পাশের বাড়ির বাড়িওয়ালার মেয়ে, আমরা লুঙ্গি বেরা সাদির টাইপের, মেয়ে কি পছন্দ করে মামা করে। আচ্ছা, এখন হলে ঠিক ছিল। আচ্ছা, এবার আসি, তাহলে এই যে না, সকলের উদ্দেশ্য একটাই, সকলের উদ্দেশ্য একটাই। এখন যখন হচ্ছে এই 5 জন বা 5 জনের বেশি মানুষ, তার মানে এই যে দেখেন, আমরা 34-এ কমন ইন্টেনশন বা জয়েন্ট লায়াবিলিটি প্রিন্সিপালটা বলছে, বাট আমরা কিন্তু 35 ধারায়, 36 ধারায়, 37, 38-এ এখানে কিন্তু কমন ইন্টেনশন বা জয়েন্ট লায়াবিলিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করতেছি, ঠিক না? কারণ কি, একত্রে সবাইকে দায়ী করার জন্য, যারা যারা সেখানে অংশগ্রহণ করছে, যারা যারা প্রি প্ল্যানে ছিল, সবাইকে দায়ী করার জন্য। কমন অবজেক্টের ব্যাপারটা এরকমই, যেখানে কারা ছিল, কাদের সেম অবজেক্ট ছিল, এবং কোন কাজগুলো করলে কোন ধরনের কমন অবজেক্ট বাস্তবায়নে 5 জন বা 5 জনের বেশি মানুষ একত্রিত হলে সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে, এটা বলছে 141। অর্থাৎ কমন অবজেক্ট এই প্রিন্সিপালটা বলছে 141, 149-এ, 149-এ, বাট কমন অবজেক্ট বাস্তবায়ন করলে সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে, সেটা হচ্ছে 141-এ। ক্লিয়ার? এবার আমরা চলে আসি 161, 161 ধারা। দাদা 145 কি লাগবে? 145, হ্যাঁ ওটা পড়ে নেবেন, অপরাধের শাস্তিগুলো 144, 145 অপরাধের শাস্তিগুলো পড়ে নেবেন। ওকে, এবার দাদা আছে, একটা হ্যাঁ দাদা। আচ্ছা দাদা, ধরেন এরকম প্রশ্ন কি হইতে পারে যে গিল্টি মাইন্ড ছাড়া কি অপরাধী হতে পারে না, এর ব্যতিক্রম কি? গিল্টি মাইন্ড ছাড়া কেউ অপরাধী হতে পারে না, তার মানে সে অপরাধ হওয়ার জন্য গিল্টি মাইন্ড লাগবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, অপরাধ হওয়ার জন্য কিন্তু guilty mind লাগবে। কিন্তু সেকশন 149-এ তো বলা হয় যে গিল্টি মাইন্ডের দরকার নাই। সেকশন 149-এ তো গিল্টি মাইন্ডের দরকার নাই। এখানে কমন অবজেক্টের লোক ওই জন্য বলতেছি এরকম প্রশ্ন হইতে পারে কিনা যে গিল্টি মাইন্ড ছাড়াও কেউ অপরাধী, গিল্টি মাইন্ড ছাড়া কেউ অপরাধী হতে পারে না, এর ব্যতিক্রম কি আলোচনা করুন। হ্যাঁ, এটা হতেই পারে। হ্যাঁ, যে যদি বলা হয় guilty mind is the primary criteria to create an offense, but without having guilty mind an offense may be created under penal code। ব্যাখ্যা করুন। মানে হচ্ছে মেনস্ট্রিয়া ছাড়া অপরাধ সংগঠন হতে পারে না, আমরা সবাই জানি। মেনস্ট্রিয়া ছাড়াও একজন ব্যক্তি অপরাধী হতে পারে ধারা 149, ধারা 141 আনলফুল অ্যাসেম্বলি। যেমন একটা অ্যাসেম্বলিতে মনে করেন যে 100 জন লোক আছে, তো 100 জন লোকের মধ্যে প্রি প্ল্যানার, পূর্ব পরিকল্পনাকারী ছিল মনে করেন যে 20 জন। এখন আপনি মনে করেন যে অ্যাসেম্বলির পিছনে পিছনে যাইতেছেন, অ্যাসেম্বলির পিছনে পিছনে যাচ্ছেন। এখন আপনি তো জানেন না ভাই আজকে বাস টাস পড়াবে, আপনি এটা জানেন না, যারা সামনে মূল হোতা এরা কিন্তু জানে।
তার মানে আপনার কি গিলটি মাইন্ড আছে? আপনার কিন্তু গিলটি মাইন্ড নাই, কিন্তু পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, আপনার নামে অজ্ঞাতনামা মামলা করে দিচ্ছে, কারণ আপনাকে তো মেনস্টিয়া ছিল না। তার মানে কমন অবজেক্টে উইদাউট হ্যাভিং মেনস্টিয়া আপনি লায়াবল হতে পারেন। ওই যে সত্যজিৎ দা যেটা বললো, এটা আমরা মনে হয় যে কমন ইন্টেনশন বা জয়েন্ট লায়াবিলিটি পড়ার সময় আমরা পড়ছিলাম সম্ভবত। ওকে, দাদা একটা বিষয় হ্যাঁ বলবো না? হ্যাঁ, আমাদের সাথে কোনো বিষয়টা স্যার যে- আছেন, অধ্যাপক আব্দুল মহিমিন স্যার। হ্যাঁ জি বলছি একটু। যেটা বিষয় হলো যে 34 ধারা এবং 120 এর মধ্যে একটু মানে আমার বুঝতে কনফিউশন লেগে যায়। এটা আমি বলি যে সহ 5 ব্যক্তি কে হত্যা করার পরিকল্পনা করে, পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে কে হত্যা করে। সহ উক্ত 5 ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? এই উত্তরটা কি 34 ধারা হবে না 120 এর ক হবে? এখানে একটু কনফিউশন। 34 দ্বারাই হবে এটা। কারণ এই দুইটা ধারাতে সাংঘর্ষিক, মানে এই যে কমন অবজেক্ট, কমন ইন্টেনশন এবং ক্রিমিনাল কনস্পিরেসি, তিনটার মধ্যে একটু মানে সমান মানে আছে, একটু মানে বুঝতে একটু অসুবিধা হয়, বিশেষ করে কমন ইন্টেনশন এবং ক্রিমিনাল কনস্পিরেসি। বোঝে না তো তুমি ওর আনমিউট করে দিছো। সত্যজিৎ দার এই ব্যাপারে বক্তব্য কি? মিউট করছে। মিউট করছে না, আমার কথা যাবে না। দুষ্ট। সত্যজিৎ দা দাদা লাইন ইয়ের জন্য বুঝতে পারতেছি। আচ্ছা, কেউ কেউ জি, প্রশ্নটা তাইলে বুঝছেন? এটা দাদা 34 ধারার কথা হবে। দাদা ধরতে পারি নাই দাদা, কথাটা আচ্ছা, কথাটা 34 বুঝতে দ্বারা পারি নাই দাদা। 34 দ্বারা কেন হবে আর 120 এর ক কেন হবে না? জি, এই জন্যই বলছি। আমি আবার কি বলবো লাইনটা? জি আরেকবার বলেন শুনি। একবার বলে ভালো হয়। সহ 5 ব্যক্তি কে হত্যা করার পরিকল্পনা করে, পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তাহারা সকলে মিলে কে হত্যা করে। সহ উক্ত 5 ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? এই যে এখানে 34 হবে না 120 হবে? কারণ ভিন্ন ভিন্ন বইয়ে কিন্তু কোথাও আছে 34 ধারা, কোথাও আছে 120 ধারা, কিন্তু আমাদের জন্য এটা বুঝতে মানে একটু সমস্যা হয়। না দাদা, গত ক্লাসে বলছি তো 4 জনের বেশি হলে 34 হবে না, গত ক্লাসে কিন্তু দাদা বলছি। না 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 120 না না না, এটা 34 হবে, 34। দাদা আর 34 কিন্তু আমার হবে। কাছে একটা ওখানে FIR আছে বুঝছেন দাদা। সদস্য তাদের সদস্যকে দাদা, আমরা- আমার কাছে একটা থানার FIR আছে, এটার মধ্যে দাদা 6 জনের সাথে 34 দিছে। না 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 না, ওই 34 টাকা আমরা একটু ভুল ভাবে পড়ি। সেখানে সদস্যের কোনো লিমিটেশন নাই, এটা আমি বলতে ভুলে গেছি। সেখানে সদস্যের কোনো লিমিটেশন নাই, সেখানে হচ্ছে- পরিকল্পনা অনুযায়ী সংগঠিত হয়েছে। আচ্ছা, এখন ক্রিমিনাল কনস্পিরেসি কেন হবে না? ক্রিমিনাল কনস্পিরেসি কেন হবে না বা 34 কেন আসবে? দেখেন, এখানে 34 ধরে 5 জন থাকার দরকার নেই, 2 জন থাকলে। এখানে দেখেন না, 34 সদস্য নিয়ে সদস্য যে কোনো সদস্যই হতে পারে, কিন্তু একজনের বেশি হবে। একাধিক হইতে হবে। হ্যাঁ, একাধিক হতে পারে। এখানে দেখেন, দাদা হ্যাঁ দাদা হ্যাঁ আমি বলতেছিলাম যে এখানে যেহেতু 6 জনই উপস্থিত আছে, সেহেতু তো এখানে 34 দ্বারাই বলতিছে যে সবার উপস্থিত থাকার প্রয়োজন নেই, শুধু কমন ইন্টেনশন থাকলে হবে। কিন্তু এখানে যেহেতু সবাই উপস্থিত আছে, সেই ক্ষেত্রে তো 120 এর কটাই হওয়া উচিত। এটা কেমনে হয়? না, 120 এর সাথে এটা করে সম্পৃক্ত হইছে। রিলেটেড নাই। 34 তাই হবে, কারণ 34 হবে, 34। না, 34 তো হবে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু কেন, মানে কেন মনে হয়?
দাদা এটা এখানে অভিপ্রায় আছে, কমন ইন্টেনশন, তারপরে কার্যকরণ। উনি বলছে ঘটনাটা ঘটে গেছে, ঘটনা কিন্তু দাদা ঘটছে বলতেছে। আর ক্রিমিনাল কনস্পিরেসি আর থেকে 120 ঘটনাটা ঘটবে না? না দাদা, এটা মনে হয় ঘটনাটা ঘটবে না মনে হয়, মানে অপরাধমূলক মানে একটা আছে দাদা, মানে প্রি প্ল্যানিং আছে, কিন্তু কার্যকারণ নাই মনে হয় দাদা, এরকম। মানে এখানে কি অপরাধটা সংগঠিত হবেই না, না 120-এর কতে? ওকে, দাদা তোদের ভিন্ন ইচ্ছা ছিল। আচ্ছা এখানে দেখেন, আমরা যদি 120-কে নিয়ে আসি, সেখানে একটা শব্দ আছে এগ্রি। এগ্রি মানে হচ্ছে রাজি হওয়া, সম্মত হওয়া। আবার একই সাথে যখন 34-এ আমরা প্রি প্ল্যান করি, 34-এ যখন আমরা পূর্ব পরিকল্পনা করি, সেখানে কিন্তু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি একে অপরের সাথে রাজি হয়, ঠিক না? যে না, তারা এই অপরাধটা সংঘটন করবে, তারা কিন্তু একে অপরের সাথে রাজি হয়। এখন প্রশ্ন হচ্ছে, 34-এর একটা কথা আছে যে যেই আমাদের যে সেম ইন্টেনশন, একই ইচ্ছা, যেটার জন্য আমরা প্রি প্ল্যান করছি, এটা হচ্ছে ইট মাস্ট বি ডান, এটা হতে হবে, এটা একটা বিষয়। এখানে দেখেন যে মার্ডারটা হয়ে গেছে, আলটিমেটলি মানে খুনটা হয়ে গেছে, তো এই কারণে 34। আবার 120-এর কতে 120-এর কর সাথে যদি আমরা 107-কে নিয়ে আসি অ্যাবেটমেন্টে, সেখানে দেখবেন যে অপরাধটা সংঘটন হওয়া মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আমি ক্রিমিনাল কনস্পিরেসি করছি, অথবা আমি অ্যাবেটমেন্ট করছি। অপরাধটা সংঘটিত হলো কি হলো না সেটা মুখ্য বিষয় না। তার মানে দেখেন, একটা হচ্ছে সংগঠন হতেও পারে, নাও হতে পারে, একটা অনিশ্চয়তা বিরাজ করে। বাট কমন ইন্টেনশনকে তো আমরা মোটামুটি ভাবে ওখানে কাজ সংগঠন হতে হবে, আর এখানে মার্ডারটা হয়ে গেছে, এই কারণে আমরা ওই এখানে 302-এর সাথে 34-কে নিয়ে আসতে পারি। আরেকটা বিষয় আমারও মাথায় ধরে না, যে 120-এর এ মানে কেন হবে না? বিষয়টা এরকম না, কারণ এখানে তো দুইটা অপশনই আছে, অপরাধটা হতেও পারে ক্রিমিনাল কনস্পিরেসি অনুসারে, নাও হতে পারে। তাহলে যদি এখানে হয়ে গেছে, তারপর কেন 120-এর ক হবে না? একটা প্রশ্ন কিন্তু থাকে, এটা যারা একবারে দণ্ডবিধিতে বিশেষজ্ঞ এরা বলতে পারবে। বাট আমাদের প্র্যাকটিস কি বলে? প্র্যাকটিস বলে যে পেনাল কোডে যত অপরাধী হয় সবগুলোর সাথে 34 আছে। সবগুলোর সাথে আপনারা যারা কোর্টে যান তারা ভালো বলতে পারবেন, পেনাল কোডে যত মামলা মোকদ্দমা হয় সবগুলোর সাথে 34 আছে, যেখানে অপরাধী না গেলেও বোঝা যায় দাদা, ঘটনার যে আসলে হ্যাঁ প্রত্যেকটা ঘটনাই 34-কে আসলে সম্পৃক্ত করে, এটা বোঝা যায়। হ্যাঁ, কিন্তু এখানে তো 120-এর এও তো সম্পৃক্ত হয়, ঠিক না? মানে যদি ওইভাবে যদি আমরা চিন্তা করি। আচ্ছা যাই হোক, এখন ধরেন আমরা ডিটেলস জানি না, বিষয়টা এরকম নাকি? তারপর 34-কে আমরা প্রাধান্য দেই। আমরা তো যারে পাবো এর সাথে 34 দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যারে পাবো 34-কে মানে প্রাধান্য দেওয়া উচিত এখানে। হ্যাঁ 34 হচ্ছে দাদা আলুর মতো, সব তরকারিতে যায় না, আসলে এই যে আপনার যে কোনো অপরাধে 34 দিয়ে দেয়। ওকে, 161 এটা ভালো বলতে পারবে যারা পেনাল কোড নিয়ে গবেষণা করে, এরা বলতে পারবে, এদের কাছে সঠিক উত্তর আছে। আমরা তো পড়ি পাশ করার লেগে, আমরা তো গবেষণা
করতেও পারি না, গবেষণা করার মতো ক্যাপাবিলিটি আমাদের কারোই নাই এখানে। আপনিও পারবেন দাদা, আর 2 বছর যাক, অসুবিধা নেই। আমি কেমনে পারবো? আমি তো 34 লাগাইতে লাগাইতে তো মামলা করব, ঠিক না? আমি তো তখন আর গবেষণা আপনি করবো না, পারবেন, আর 34 ভালো লাগাইছি। পারবেন, আর একটু সময় ব্যয় হোক প্র্যাকটিসে। আচ্ছা, এবার আছে 161। তবে 100 দাদা অ্যাডভোকেট হইতে পারলে ক্রিমিনোলজি পড়বো দাদা, ক্রিমিনোলজি কেন? পড়া লাগবে। ক্রিমিনোলজিতে কিছু নাই তো। ক্রিমিনোলজিতে আছে যে আপনি একটা মানুষ দেখে অনুমান করতে পারবেন সে অপরাধী, এতটুকুই শিখা। আমি পড়ছিলাম। আচ্ছা, 161 161 ধারা। 161 থেকে কিভাবে আসতে পারে? প্রবলেম বেসড কোশ্চেন। প্রবলেম বেসড অর্থাৎ হচ্ছে আমার যে লিগ্যাল রেমুনারেশন, আমার যেই বৈধ বেতন বা স্যালারি যেটাকে বলি, বৈধ ভাতা, এটার বাইরে আমি যাহা কিছু নিব, যা কিছু গ্রহণ করব, প্রকাশ্যে অপ্রকাশ্যে কোন সুবিধা হস্তান্তরের মধ্য দিয়ে, সেটাই 161-এ পড়ে যাবে। এবং এখানে মেনলি বলছে পাবলিক সার্ভেন্টদের কথা, যারা হচ্ছেন সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা, তাদের কথা বলছে। তারা লিগ্যাল রেমুনারেশন বাদে তার অফিসিয়াল অ্যাক্টের জন্য তার যেই কাজ আছে, তার দপ্তরে যে কাজ আছে, সেই কাজের বিনিময়ে যদি এক্সট্রা কিছু গ্রহণ করে, সেটা কিন্তু এখানে পড়ে যাবে। এখন মনে করেন যে একটা মেয়ে তার অফিসে গেল, একটা মেয়ে অফিসে গেল, মেয়ে অনেক সুন্দরী, তো বসের কাছে একটা সিগনেচারের জন্য গেছে। এখন ওই সিগনেচারটা দিলে সে মোটামুটি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। সে মনে করে যে সুন্দর একটা হাসি দিছে, বস তো শেষ। বস মনে করে যে হাসিটা দেখতে দেখতে সিগনেচার করে দিছে। এখন এটা কি হবে? হ্যাঁ, এটা অবশ্যই হবে। এটা অবশ্যই হবে, কারণ মেয়ের হাসি দেখে সে মানসিকভাবে তৃপ্তি পাইছে, বিনিময়ে সে সিগনেচার করে দিছে, কিন্তু সে জানে যেখানে আমার সিগনেচার করা উচিত না। তারপরে যাহা কিছুই হোক, যা কিছুই হোক, সেটা 161-এ পড়ে যাবে। কেউ যদি আইসা মানে ওই চোখ টিপি দেয়, চোখ মারে না, কেউ যদি চোখও মারে, সেটাও কিন্তু এই ধারায় পড়ে যাবে। তার মানে যেটা কিছু, মানে যা কিছু, যেখানে এখানে বলে দিছে ফর শোয়িং অর ফর বিয়ারিং টু শো ইন দ্য এক্সারসাইজ অফ হিজ অফিসিয়াল ফাংশনস ফেভার অর ডিসফেভার 20%, তার পক্ষে বা বিপক্ষে যা কিছুই করবে সেটা 161-এ পড়ে যাবে। এখানে দেখেন আপনার ধরেন হচ্ছে আমি ব্যাংক থেকে লোন নিব, ব্যাংক থেকে লোন নিব, তো ব্যাংকের ম্যানেজার যদি বলে ঠিক আছে, আপনাকে 1 কোটি টাকা লোন দিচ্ছি, কিন্তু আপনি আমাকে 1% হারে টাকা দিবেন। আমি এটা একটা সুবিধা গ্রহণ করতেছে, এদিকটা ব্যাংক কর্মকর্তা তো বেতন পাই, ঠিক না? এই যে এক্সট্রা যে সুবিধা নিতেছে, এক্সট্রা সুবিধার বিনিময়ে আমাকে কোনো সুবিধা দিচ্ছে, এটা হচ্ছে আপনার 161-এ পড়ে যাবে। আমি সচিবের বাসায় 5 কেজি মিষ্টি নিয়ে গেলাম, 5 কেজি মিষ্টি নিয়ে গেলাম, তো বিনিময়ে আমি তাকে দিয়ে একটা কাজ করাইলাম, তাহলে এটা আসলে ঘুষের সামিল হয়ে যায়। তো এটা হচ্ছে 161। 161 পড়তে হবে। এখানে 3টা উদাহরণ আছে, 3টা উদাহরণও পড়তে হবে। এরপর আমরা চলে যাব 170। 170 170 170। তাহলে 161-এ আসবে আমাদের প্রবলেম বেসড কোশ্চেন, ফ্যাক্ট যদি আসে, ফ্যাক্ট বেস আসবে। 170, আচ্ছা কোনটা ফ্যাক্ট কোনটা ডিরেক্ট প্লাস ফ্যাক্ট, এটা একটু লিখে রাখেন। 170, পার্সোনেটিং এ পাবলিক সার্ভেন্ট। পার্সোনেট মানে হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। কিসের ছদ্মবেশ ধারণ করা? পাবলিক সার্ভেন্ট, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করা। তারপরে আমি যদি ফলসলি রিপ্রেজেন্ট করি যে আই এম এ পাবলিক সার্ভেন্ট, এবং এই পাবলিক সার্ভেন্ট সেজে আমি যদি আকাম কুকাম করি,
বা কোনো এক্সট্রা সুবিধা নেই, বা 10টা মেয়েকে পটানোর চেষ্টা করি, এরকম কিন্তু হচ্ছে ফেসবুকে, যে পুলিশ অফিসার সেজে সে 100টা মেয়ের সাথে রিলেশন করছে। তো এটাও যদি করি তাহলে আমার 170-তে পড়ে যাবে। তার মানে আমি পাবলিক সার্ভেন্ট সেজে যদি আমি কোনো অপরাধমূলক কাজ করি তাহলে আমার শাস্তি হচ্ছে 170। এবং এখানে একটা বিষয় আছে, যে মনে করে দেখবেন কি যে মানে যে সেক্টরগুলোতে দালাল বেশি, যেমন যদি আমরা যদি পাসপোর্ট অফিসে যাই, মানে যেখানে দালালের প্রয়োজন হয় বেশি, সেখানে গিয়ে মানে বুঝার কিন্তু উপায় থাকে না কে অফিসার কে দালাল। এটা তখন সবারই অফিসার মনে হয়, কারণ সবাই দিয়ে কাজ করে দেয়, ঠিক না, টাকার বিনিময়ে। তো এই যে এবং মনে করেন যে বসের পাশের চেয়ারে তারা বসে রয়েছে, এখন বুঝার কোনো উপায় নেই। তো এরা হচ্ছে প্রিটেন্ড করতেছে, অভিনয় করতেছে, ভান ধরে রয়েছে। কিসের? পাবলিক সার্ভেন্ট ভান ধরে যখন এই অপরাধমূলক কাজ করবে, এক্সট্রা সুবিধা নিবে, তখন পড়ে যাবে 170-তে। তাহলে এটা আসবে কি প্রবলেম বেসড। এবং এটা শাস্তি কি? এটা শাস্তি এখানে আছে কত, 2 বছর নাকি? হ্যাঁ 2 বছর, 170। এবার আমরা আসি 191, 191। 191-তে বলছে গিভিং ফলস এভিডেন্স। 191 হচ্ছে গিভিং ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। হোয়াট ইজ গিভিং ফলস এভিডেন্স? মিথ্যা সাক্ষ্য দেওয়া কি, এটা ডেফিনেশন আকারে। 192 হচ্ছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স বলতে কি বোঝায়? ফ্যাব্রিকেট মানে হচ্ছে উদ্ভাবন করা, ক্রিয়েট, সৃষ্টি করা। কি সৃষ্টি করা? মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। এখানে এই দুইটা ক্ষেত্রেই একই কথা। একটা হচ্ছে যে আমি মুখ দিয়া একটা হচ্ছে যে আমি মুখ দিয়ে সাক্ষ্য দিলাম, কিন্তু আমি জানি যে আমি যে সাক্ষ্যটা দিচ্ছি, এই যে অনেক সময় আমরা বলে থাকি যে আপনি তো সাক্ষী, আপনার কিছু হবে না, আপনি যা খুশি তা বলেন। তারা কিন্তু এই ধারাতে পড়ে যাচ্ছে, 191-এ কিন্তু পড়ে যাচ্ছে, যে আমি যদি মিথ্যা সাক্ষ্য দিই, বাট আমি জানি যে আমি আদালতে যে কথাটা বলতেছি এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, বা আমি আদালতে যে কথাটা বলতেছি, যেটা সাক্ষ্য দিতেছি, সাক্ষ্য হিসেবে স্টেটমেন্ট দিচ্ছি, এটা সত্য নয়। এবং আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি যে আমি কথাটা বলতেছি যে সেটা মিথ্যা, সত্য নয়। তাহলে এটাকে ধরে নেওয়া হবে যে আমি মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। এবং আমি যেটার জন্য লিগালি বাউন্ড বাই অ্যান ওথ, মানে আমি শপথ বাক্যের মাধ্যমে যেখানে সত্য বলার জন্য আমি শপথটা গ্রহণ করছি, সেখানে যদি আমি যেটাকে আমি নিজে মিথ্যা বলে বিশ্বাস করি বা নিজে সেটাকে সত্য বলে বিশ্বাস করি না, এরকম কোন স্টেটমেন্ট আদালতে দেই, সেটা হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে 191। তাহলে হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান বা হচ্ছে গিভিং ফলস এভিডেন্স বলতে কি বোঝায়? 191 এই গিভিং ফলস এভিডেন্সের পানিশমেন্ট কি? 193, 193। প্রথমত 193। আচ্ছা আমরা সেখানে পরে আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে 192 ধারা। 192 ধারা ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স বলতে কি বোঝায়? মানে হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলতে কি বোঝায়? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলতে কি বোঝায়? এখানে হচ্ছে একটা সাক্ষ্যকে ক্রিয়েট করা, সৃষ্টি করা, একটা সাক্ষ্যকে সৃষ্টি করা। দেখবেন কি আমরা বাংলা সিনেমাতে একটা ব্যাপার দেখি যে একজনের পকেটের মধ্যে কানের দুল ঢুকিয়ে দিয়ে বলে যে এই চুরি করছে, এই যে দেখেন সবাই আপনারা সাক্ষী। এটা আমরা দেখি না বাংলা সিনেমাতে? ঠিক এটা। তার মানে আমি মিথ্যা সাক্ষ্য তৈরি করলাম, বাট আমি তো যেটা রিয়াল ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, সত্য যে ঘটনাটা সেটা আমি জানি। অথবা আমি কাউকে হ্যারাস করার জন্য বা জুডিশিয়াল প্রসিডিংসে ব্যবহার করার জন্য ফলস কোনো স্টেটমেন্ট দিয়ে কোনো বুকে, কোনো বইতে রেকর্ড করে রাখলাম, এবং সেটা পরবর্তীতে আমি
ইউজ করলাম, সেটা পরবর্তীতে আমি ইউজ করলাম। অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে যে তৈরি করা, এখানে হচ্ছে একটা পেপার বানানো, এখানে হচ্ছে কোনো বক্সের মধ্যে কোনো কিছু রেখে যেটা সত্য নয় এটাকে আমি মানে মিথ্যাভাবে রিপ্রেজেন্ট করে এটাকে সাক্ষ্য হিসেবে যখন আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স। মোট কথা হচ্ছে তৈরি করা, বানানো, মিথ্যাভাবে বানানো। অর্থাৎ আমি যেটাকে সত্য বলে বিশ্বাস করি না এরকম কোন ডকুমেন্ট ক্রিয়েট করা হচ্ছে 192। তাহলে 191 বলছে মিথ্যা সাক্ষ্যদান কাকে বলে, আর 192 বলছে মিথ্যা সাক্ষ্যদান কি। আচ্ছা, আমরা মঙ্গলবারে একটা ক্লাস করব। ও আমাদের বুধবারে তো ক্লাস আছে, ঠিক না? দেখি আমরা মঙ্গল বুধ 2 দিন ক্লাস নিতে পারি কিনা। তাহলে আমরা এই পর্যন্ত থাক আমাদের। দাদা হ্যাঁ দাদা 170 এ তো ফ্যাক্ট বেস প্রশ্ন নেই, এখানে পাওয়া যাচ্ছে না। না না, যদি আসে তাহলে ফ্যাক্ট বেস কোশ্চেন, যে একটা লোক এক্স নামক একটা কিন্তু লোক এখানে সরকারি কর্মকর্তা নয়, সে সরকারি কর্মকর্তার ভান ধরে সে ওয়াই নামক ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নিছে। ক্লিয়ার? মানে যদি ফ্যাক্ট বেস আসে। দাদা হ্যাঁ, পেনাল কোডের পরে কি দাদা সিপিসিটা শুরু করে দিবেন? ওইটা ওটা পরে পেনাল কোড তো আরো এখনো অনেক আরো তো মিনিমাম 2-3 দিন